দিলাম ক্লাসটা। আচ্ছা সবাই দেখো, আজকে আমরা দেখবো হচ্ছে ডোমেইন হোস্টিং সার্ভারের ব্যাপারে। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন আমাদের একটা ওয়েব সার্ভার লাগবে বা একটা সি প্যানেল অ্যাক্সেস লাগবে। তো ব্যাপারটা কেমন আমি একটু ক্লিয়ারলি বুঝাই। মনে করো আমরা একটা ডোমেইন বলতে কি বুঝি। ডোমেইন আসলে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, মনে করো আমার পার্সোনাল ওয়েবসাইট whatminazulasiffwright.com, এই ওয়েবসাইটটা, এই নামটাকে বলা হয় ডোমেইন। ঠিক আছে, সবাই কি ডোমেইনের ব্যাপারে ক্লিয়ার? ডোমেইন মানে হচ্ছে শুধুমাত্র আমাদের নাম, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইটে যে নামটা থাকে সেই নামটাকে বলা হয় ডোমেইন। আচ্ছা, হোস্টিং বলতে কি বুঝি। মনে করো এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, ভিজিট করার পর এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকে, অর্থাৎ টেক্সট বলো, ইমেজ বলো, এই কন্টেন্ট গুলোকে আমরা হোস্টিং বলি। ঠিক আছে, মানে হোস্টিং এ রাখা হয় আর কি। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো হচ্ছে বিভিন্ন হোস্টিং এ রাখা হয়। যে ইমেজ আছে, টেক্সট আছে, এগুলো তো রাখার একটা জায়গা থাকতে হবে, তাই না? তো হোস্টিং বেসিক্যালি কিছুই না, একটা হার্ড ডিস্কের মতো একটা এইরকম একটা রুমের মধ্যে বিভিন্ন সার্ভার গুলোকে রাখা হয়, যেখানে আসলে অনেক হার্ড ডিস্ক থাকে। সেই হার্ড ডিস্ক গুলোর মধ্যে ডাটাগুলো স্টোর করা হয় আর কি। হ্যাঁ, সো এটা মানে ক্লাউড হোস্টিং বলা হয়। এটাকে ক্লাউড বলা হয় কারণ আমরা যখন একটা হোস্টিং এ ওয়েবসাইটটা রাখি, তখন সেই হোস্টিংটা কোনো একটা দেশের, কোনো একটা সিটির, কোনো একটা রোডের, কোনো একটা বিল্ডিং এর, কোনো একটা তালায়, কোনো একটা রুমের মধ্যে থাকে, যার কারণে এটাকে ক্লাউড হোস্টিং বলা হয়। মানে মেঘ, মেঘ মানে কি, যেটা দেখা যায় না। এই জন্য আসলে সার্ভারকে, হোস্টিংকে সার্ভারও বলা হয়, আবার ক্লাউড সার্ভারও বলা হয়। ঠিক আছে, তো হোস্টিং আর ডোমেইন মিলে আমরা একটা প্যানেল পাই, যেটার নাম সি প্যানেল, যেখান থেকে আমরা সমস্ত কন্টেন্ট বা ফাইল অ্যাক্সেস করতে পারি। /CPANEL। ঠিক আছে, আচ্ছা, /C প্যানেল দেওয়ার পর এরকম একটা প্যানেল আসে, যেখানে আমাদের একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের সার্ভারটাতে ঢুকতে হয়। ঠিক আছে, তো এই সি প্যানেলটা আমরা কোথায় পাবো? সো বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, নেমচিপ, গোড্যাডি, বাইরের কান্ট্রিতে। ওগুলো আসলে অনেক কস্টলি, আর দেশের মধ্যে যেগুলো আসছে ওগুলো আসলে অনেক সময় প্রপার এসএসডি সার্ভার বা অনেক কিছু আছে। তো হোস্টিং আমরাও প্রোভাইড করি, আবার হোস্টিং তোমরা অন্য কোনোখান থেকেও নিতে পারো। এটা ম্যান্ডেটরি না আমাদের এখান থেকে নিতে হবে, কিন্তু হোস্টিং এর সাপোর্টটাকে আমরা একটু কমানোর জন্য আমরা আমাদের নির্দিষ্ট একটা প্যানেলে আমরা হোস্টিং রাখছি। মানে আমাদের হোস্টিংটা হচ্ছে ইউকে এর ম্যানচেস্টারের একটা সার্ভার। তো ইউকে এর এসএসডি সার্ভারটা আমরা আমাদের মতো করে, আমাদের এখান থেকে যারা নেয় তাদের সাপোর্ট গুলো একটা কমন সাপোর্ট থাকে। ধরো নির্দিষ্ট একটা জায়গায় ঢুকতে পারতেছে না, তখন আমরা কি করি, সেই কমন সাপোর্ট গুলো ইজিলি ক্লোজ করতে পারি। বিভিন্ন সার্ভার থেকে তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে হোস্টিং নাও, তখন দেখা যায় সাপোর্ট দিতে গিয়ে, এক একটা হোস্টিং এর সাপোর্ট দিতে গিয়ে আমাদের এত বেশি সময় যায়, যার কারণে আসলে আমরা কন্টেন্ট আর ম্যানেজ করতে পারি না। হোস্টিং এর সাপোর্ট দিতে দিন রাত শেষ হয়ে যায়, যার কারণে আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে আমরা হোস্টিং গুলো নিছি, এবং আমাদের কাছ থেকে যারা হোস্টিং গুলো নেয় তারা আমাদের সাপোর্টটা পাবে। অন্যখান থেকে হোস্টিংটা নিলে তোমাদের সেই হোস্টিং যেখান থেকে নিছো ওখান থেকে তোমাদের সাপোর্টটা ম্যানেজ করতে হবে। আচ্ছা, এখন বেসিক ডিফারেন্সটা কিছু বলি। একটা হোস্টিং এ বা একটা ডোমেইন হোস্টিং এ কি কি থাকে? একটা ডোমেইন হোস্টিং এ একটা নাম থাকে ডোমেইন। এই ডোমেইন নেমটা 1 বছর করে রেজিস্টার করা হয়, এবং 1 জিবি 2 জিবি করে সার্ভার দেওয়া হয়। সো টোটাল 1 জিবি হোস্টিং এবং একটা সার্ভারের কস্ট পড়ে 1800 টাকার মতো আমাদের এখানে। আর যদি তোমার নেম চিপ বা অন্য কোনো জায়গা থেকে নাও, এখানে তোমার অ্যামাউন্টটা প্রায় 5000 টাকার মতো পড়বে, আর গোডেরি থেকে আরো বেশি। তো 2 জিবির একটা সার্ভার, মানে আমরা 1 জিবির একটা ডোমেইন এবং একটা হোস্টিং 1 বছরের জন্য 1800 টাকা নিয়ে থাকি। আর তুমি যদি সার্ভারটা 2 জিবির নাও তাইলে হবে 2300 টাকা, অর্থাৎ পরবর্তী প্রত্যেক জিবির জন্য 500 টাকা করে বাড়বে। অর্থাৎ 1800 পর 500, 2300, তারপর 3 জিবি যদি নাও তাইলে হবে 2800, ঠিক এরকম। তো আমার সাজেস্টেড হচ্ছে, তোমরা যেহেতু ই কমার্স ওয়েবসাইট তৈরি করবা, পরবর্তীতে অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করতে হবে, সেক্ষেত্রে 2 জিবিটা নিলে তোমরা সেফ থাকবা। মোটামুটি 2 জিবিতে তোমরা 3টা বা 4টার মতো বড় বড় ওয়েবসাইট তোমরা হোস্ট করতে পারবা। 1 জিবিতে আসলে একটা বা দুটা সাইট রাখার পর জায়গা শেষ হয়ে যায়। আচ্ছা, এখন আমি কিছু ইম্পর্টেন্ট ফিচার বলবো, যেটা হচ্ছে আসলে আমাদের সার্ভারের কিছু ফিচার, যেগুলো অন্যান্য সার্ভারে তুমি পাবা না। তো বেসিক্যালি আমরা একটা সার্ভারে যখন আমি ঢুকবো, সেই সার্ভারে ঢোকার পর সি প্যানেলে ঢুকলাম। তোমরা যখন ডোমেইন হোস্টিং কিনবা, কেনার পর এরকম একটা প্যানেলে তোমার প্যানেলের অ্যাক্সেস পাবা, আইডি পাসওয়ার্ড পাবা। আচ্ছা, ওই ডোমেইন হোস্টিং এ ঢোকার পর দেখবা এখানে আমাদের, দেখো এখানে সাবডোমেইন রাখার লিমিট কত, দেখো আনলিমিটেড, ইনফিনিটি। তারপর ইমেল অ্যাকাউন্ট ইনফিনিটি। তারপর হচ্ছে ডেটাবেস, মাইএসকিউএল ডেটাবেস ইনফিনিটি। বাংলাদেশে যেসব সার্ভার সেল করে, ম্যাক্সিমাম সার্ভারে যেটা করে, 1 জিবির একটা হোস্টিং নিলে তোমার মাইএসকিউএল ডেটাবেস লিমিট করে দিবে 5টা, ইমেল অ্যাকাউন্ট লিমিট করে দিবে 5টা, সাবডোমেইন লিমিট করে দিবে 5টা। তার মানে তুমি অনেক অনেক ওয়েবসাইট হোস্ট করতে পারবা না। 4টা বা 5টা ওয়েবসাইট হোস্টিং করার পর তোমাকে বলবে আপগ্রেড করার জন্য। আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসের সুবিধার্থে অনেক অনেক সাইট যাতে তৈরি করতে পারে এবং সেটা ডিলিট করে আবার নতুন করে সাইট তৈরি করতে পারে, এই জন্য আমরা সবকিছু আনলিমিটেড রাখছি, দেখতে পারতেছো।
এটার জন্য আসলে আমাদের আমাদের সাফারও করতে হয়েছে। আমাদের বিভিন্ন বাংলাদেশি হোস্টিং কোম্পানি আমাদেরকে বলছে এরকম মানে ইনফিনিটি দিলে তো হবে না, বা একটা কনফ্লিক্ট থাকে। তো আমরা আসলে এভাবে ম্যানেজ করছি আমাদের স্টুডেন্টদের জন্য, আমরা প্র্যাকটিসের জন্য আসলে এটাকে ইনফিনিটি করে রাখছি। এটা আসলে বিজনেস পারপাস ইউজ হচ্ছে না। তো তোমাদের আসলে এটা আসলে সুবিধা একটা অনেক বড়। আমরা যখন একটা ওয়েবসাইট একটা ডোমেইনে কতগুলো ওয়েবসাইট রাখা যায়, এনিওয়ান ক্যান টেল? মানে আমরা একটা ওয়েবসাইটে কতগুলো ওয়েবসাইট রাখতে পারি একটা ডোমেইনে আর কি? যতগুলো জায়গা থাকবে হ্যাঁ, জায়গা অনুযায়ী। মানে আমার যদি এখানে মানে ডোমেইন। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে সাবডোমেইন জিনিসটা একটু বুঝতে হ্যাঁ, পারলাম আমি না, সেটা বলতেছি। একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, বলতেছি সাবডোমেইনে আসতেছি। আমরা ওই যে বললাম একটা ওয়েবসাইটে আমরা আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারি যতক্ষণ না আমাদের জায়গাটা শেষ হয়। আমাদের এখানে একটা স্পেস থাকে, যেমন আমারটা এটা হচ্ছে 5 জিবি স্পেস। এই স্পেসের মধ্যে 2.5 জিবি ইউজ হয়েছে, আর বাকি আছে বাকি জিবি গুলো। এই 5 জিবি পর্যন্ত আমার যতগুলো ওয়েবসাইট বানাতে পারবো আমি ততগুলো ওয়েবসাইট রাখতে পারবো। হ্যাঁ, আর আমাদের ব্যান্ডউইথটা দেখো কত পরিমাণ দেওয়া। আমাদের ব্যান্ডউইথ প্রায় 800 জিবি ব্যান্ডউইথ দেওয়া। 1 জিবি ব্যান্ডউইথে তুমি প্রায় 4000 মানুষ। ব্যান্ডউইথ জিনিসটা কি? একটা ওয়েবসাইটে ধরো এইচএসসি বা এসএসসি রেজাল্টের সময় বিভিন্ন ওয়েবসাইট রেজাল্ট পাবলিশ করে না গভর্নমেন্টের, ওইসব ওয়েবসাইটে একদিনে লাখ লাখ মানুষ ঢুকে। তখন লাখ লাখ মানুষ ঢুকার পর ওই ওয়েবসাইটটা ব্ল্যাক আউট হয়ে যায়, কারণ ব্যান্ডউইথ এনাফ পরিমাণে থাকে না। আর এই ব্যান্ডউইথ জিনিসটাই হচ্ছে তোমার মানে তুমি 1 জিবি ব্যান্ডউইথে 4000 মানুষ রাখতে পারতেছো। এট এ টাইম 4000 মানুষ ভিজিট করতে পারবে, তোমার ওয়েবসাইটে কিছু হবে না। আর এখানে দেখো 800-র মতো ব্যান্ডউইথ দেওয়া, তার মানে কি অলমোস্ট তুমি এটা অনেকটা আনলিমিটেড ব্যান্ডউইথের মতো। আমি আমার ব্যান্ডউইথের মাত্র 0.09% ইউজ হচ্ছে। তার মানে আমার মানে কত 1% ইউজ হচ্ছে না, ঠিক আছে? আর তার মানে তোমার এখানে 100% হইলে তারপরে তোমার ফিল আপ হবে। তার মানে আমার ওয়েবসাইটে অনেক ট্রাফিক, আমার ওয়েবসাইটে প্রায় প্রত্যেক মাসে প্রায় 12,000-এর মতো ভিজিট করে, কিন্তু তুমি 1 জিবি ব্যান্ডউইথে 4000 মানুষের মতো রাখতে পারবে। 800 জিবি ব্যান্ডউইথে কত হাজার মানুষ থাকতেছে চিন্তা করে দেখো। সো ব্যান্ডউইথে আসলে ওয়েবসাইটের ট্রাফিক কে কতজন ভিজিট করে এটার উপরে আসলে ব্যান্ডউইথটা ডিপেন্ড করে আর কি। ওকে, এবার আসলে আমরা সাবডোমেইন এবং আমাদের মানে ডাইরেক্টরি সম্পর্কে একটু বুঝি। তো সাবডোমেইন বেসিক্যালি জিনিসটা আমি যদি এরকম ভাবে বলি, ধরো notepad.com এ একটা ভিজিট করলাম। হ্যাঁ, মনে করো আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে whatminhajulasiffright.com। তোমরা তোমাদের ব্র্যান্ডিং নাম দিয়ে ডোমেইনটা নিবা, আর আমাদের কাছ থেকে যখন ডোমেইনটা নিবা zorait.com এ গিয়ে তুমি চেক করবা তোমার নামে ডোমেইনটা ফ্রি আছে কিনা। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে ব্র্যান্ডিং দেখছি, জোরাইটি হচ্ছে আমাদেরই অর্গানাইজেশন, এটা আমি এবং আলমগীর ম্যানেজ করি। ডোমেইন হোস্টিংটা আমরা এখান থেকে দিয়ে থাকি, এটা একটা আলাদা কোম্পানির নাম দেওয়া হয়েছে। ওকে, এখন তোমরা যেটা করবা, এক হচ্ছে তোমাদের যে কোনো একজনের ব্র্যান্ডিং নামটা একটু বলো তো জুমের চ্যাটে। রেকর্ডিং অন করছি আপু। আচ্ছা, বিএইচ তানভিন। হ্যাঁ, এখন ডোমেইনটা কিভাবে দেখবা তুমি ফ্রি আছে কিনা তোমার? এই যে ধরো বিএইচ তানভিন হচ্ছে ওর নাম। হ্যাঁ, এই বিএইচ তানভিনটা একসাথে লিখে লাস্টে .com দিবা। তোমরা .com ডোমেইন নিবা, কারণ .com ডোমেইন র্যাঙ্ক করতে অনেক হেল্প করে। সার্চ ডোমেইনে ক্লিক করলাম। সার্চ ডোমেইনে ক্লিক করার পর এই ডোমেইনটা ফ্রি আছে কিনা এটা আমি এখনই দেখতে পাবো। আমার যদি এই ডোমেইনটা ফ্রি থাকে আমি নিয়ে নিব। আর নিয়ে নিব মানে তুমি জাস্ট আমি প্রসেস বলে দিব কিভাবে নিবা আমাদের কাছ থেকে। আর ডোমেইনটা ফ্রি না থাকলে মাঝখানে ড্যাশ দিয়ে আমরা ডোমেইনটা নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা যদি চেক করতে। হ্যাঁ বলো। যদি ড্যাশ দিয়ে যদি আর কি নিতে চাই, তো মানে অনেক সময় হবে না যে মানে ক্লায়েন্ট যদি আর কি মানে সেই ধরনের আর কি নামটা লিখে যদি আর কি সার্চ দিতে চায়, সেক্ষেত্রে যদি ড্যাশ না, না ড্যাশ দেয়। আমরা যখন এসইও করব তখন আমরা আমাদের নাম দিয়ে এসইও করব, তখন চলে আসবে, সমস্যা হবে না। আচ্ছা, এই সাইটটা যদি লোড নিতে সময় নেই, internetbs.net নামে একটা সাইট আছে, এখান থেকে আমার ডোমেইন নেই। এখানে তুমি তোমার নামটা দিয়ে এক্সপ্লোরে ক্লিক করো, মানে .com সহ নিয়ে এক্সপ্লোরে ক্লিক করো। তো দেখো এখানে এটা ফ্রি আছে, তাই না? অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো তোমরা যখনই দেখবা ডোমেইন অ্যাভেলেবেল তখন মানে তখন মানে আমাদের আলমগীরকে আমি তোমাকে ট্যাগ করে দিচ্ছি। আলমগীরকে জাস্ট একটা ফর্ম ফিল আপ করবা, তোমরা আলমগীরকে জাস্ট করবা যে আমি এই ডোমেইনটা নিব। এবং তোমাদের জন্য একটা সুবিধা রাখা হচ্ছে, যারা আসলে এখনই পেমেন্ট করতে পারবে না তারা 1 সপ্তাহের মতো সময় পাবা। অর্থাৎ 1 সপ্তাহ পর পেমেন্ট, মানে 1 সপ্তাহ পর পেমেন্ট করে তুমি এখনই ডোমেইন এবং হোস্টিংটা নিয়ে নিতে পারবা। আচ্ছা, মানে আজকের পর থেকে আমরা সমস্ত কাজ ডোমেইন হোস্টিং এ করব। কেন করব? আমরা একটা ক্লায়েন্টের কাজ যখন করব, আমাদের ক্লায়েন্ট আমাদের এরকম একটা সি প্যানেল ধরাই দিবে। আমার যদি সি প্যানেল সম্পর্কে আইডিয়াই না থাকে আমি কিভাবে ক্লায়েন্টের কাজ করব? আবার অনেক ক্লায়েন্ট দেখা যায় মানে ফেক হয়, মানে তোমাকে ওর ডোমেইনে কাজ করায় নিবে, কাজ করায় নেওয়ার পর ও তোমাকে পেমেন্ট দিল না, তখন আসলে কিছু করার থাকে না মার্কেটে। এই জন্য আমরা ইনিশিয়ালি ক্লায়েন্টের কাজগুলো আমাদের ডোমেইন বা সাব ডোমেইনে করব। করার পর ওই ওয়েবসাইটটা ক্লায়েন্টের পছন্দ হইলে ও আমাকে পেমেন্ট করে দিবে। পেমেন্টের পর আমি 1 মিনিটে ক্লোন করে দিব। ক্লোন মানে কি? একটা ওয়েবসাইট কমপ্লিট করার পর 1 মিনিটে একটা প্লাগইন দিয়ে ক্লোন করে ক্লায়েন্টের ওয়েবসাইটে তুলে দেওয়া যায়। তো এটা একটা বড় সুযোগ। আর ফ্রি ডোমেইন হোস্টিং কেউ নিবা না। আমি শুরুতেই বলতেছি, ফ্রি ডোমেইন হোস্টিং এ দেখা যায়
তোমার ওয়েবসাইটের অনেক প্লাগইন কাজ করবে না, অনেক ফিচার পাবা না। তুমি ক্লাসে আসলে যে ভর্তি হইলা একটা 5,000 বা 6,000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হলে কোর্সের জিনিসগুলো প্র্যাকটিসই করতে পারবা না। হ্যাঁ, তো এখানে খুব বেশি কস্টিং যাচ্ছে না, 2300 টাকা যাচ্ছে। এটা আমাদের লাইফ টাইমই কাজে লাগবে, আমার নিজের ব্র্যান্ডিং এর জন্য, ক্লায়েন্টের কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, মাল্টিপল ওয়েবসাইট তোলার জন্য। অবশ্যই সবাই একটা ডোমেন হোস্টিং নিয়ে নিবা। ডোমেন হোস্টিং আমাদের কাছ থেকে নিলে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 2300 টাকা করে, মানে 2 জিবি 2300 টাকা, 2 জিবি নিলে তোমাদের এনাফ হয়ে যাবে। আর প্রত্যেক বছর এটা রিনিউ করা লাগবে। আর অন্য খান থেকে নিলে তোমার প্রায় 5 থেকে 6,000 টাকার মতো পড়বা, আবার ডলার লাগতে পারে। এখানে দেখো যে ডোমেনের প্রাইস দেওয়াই আছে, এখানে আমাদের এই ডোমেনটা ডলার দিয়ে কিনতে হয়। মনে করো $9 মানে কত, 8 নং প্রায় 720 টাকার মতো ডোমেনের দাম। এছাড়া হোস্টিং এর আলাদা দাম আছে আমাদের। হোস্টিং গুলো যে আমি 2 জিবি হোস্টিং দিচ্ছি, আনলিমিটেড ব্যান্ডউইথ দিচ্ছি, আনলিমিটেড সাবডোমেইন, ইমেইল, এই জিনিসগুলোর জন্য আমাদের হোস্টিং এর একটা অ্যামাউন্ট থাকে। সো বেসিক্যালি এটা আমাদের বিজনেস থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে আসলে আমরা সাপোর্ট গুলোকে কমায় রাখছি। মানে আমাদের অনেক বেশি পরিমাণ সাপোর্ট আসলে আমরা কি করি, আমাদের হোস্টিং এর সাপোর্ট গুলো আমরা বুঝি কি কি প্রবলেম, সেগুলো একই মানুষেরই বারবার, মানে অনেক মানুষের একই প্রবলেমই হয়, সলভ করতে ইজি হয়। অন্যখান থেকে ডোমেইন হোস্টিং নিলে তোমাদের সাপোর্টটা অন্যখান থেকে নিতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখাচ্ছি মানে আমরা একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো ভাই। এখানে ভাই এগুলো কি রিনিউ করতে হয় নাকি এগুলো আমার কাজ শেষ হলে আমি শুধু ডেটাবেস স্টোরেজটা মানে রিমুভ করে দিব? ডিলিট করে দিতে পারবা সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মাল্টিপল ওয়েবসাইট কেমনে রাখতে পারি? আমাদের যে আমাদের রুট ওয়েবসাইট বলতে কি বুঝি, হ্যাঁ আমাদের দেখো একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, একটা থাকে রুট ডোমেইন। রুট ডোমেইন বলতে কি বুঝায়, আমার যে whatminazulasifright.com এই লিংকটাতে ভিজিট করলে যেটা পাওয়া যাবে সেটা রুট। রুট মানে কি মেইন, ঠিক আছে, মেইন ডোমেইন এটা, ঠিক আছে, মেইন ওয়েবসাইট এটা, ঠিক আছে না। আমি যেটা দেখতেছি এখন, আমি কিভাবে মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবো এখানে। সো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমার এই ওয়েবসাইটের আগে, আমি মনে করো 1 নম্বর প্রজেক্ট তোমাদেরকে দিলাম, হ্যাঁ তুমি প্রজেক্ট নাম্বার 1 তুমি তৈরি করবা, ঠিক আছে। তখন তুমি প্রজেক্ট 1 আগে দিয়ে লিখে ডট দিয়ে দিবা, তাহলে কি হবে, project1.whatminazulasifright.com বা তোমাদের যে ব্র্যান্ডিং নাম হয় সেটা .com, সেটা একটা ওয়েবসাইট হয়ে গেল। এভাবে তুমি আনলিমিটেড তৈরি করতে পারবা, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, ঠিক আছে। এটাকে বলা হয় সাবডোমেইন। সাবডোমেইনের কনসেপ্টটা কি, আগে ডট দিয়ে কিছু লিখলে সেটা সাবডোমেইন হয়ে যায়। তো আমি কিভাবে সাবডোমেইন তৈরি করতে হয় সেটা দেখাবো। সবাই কি সাবডোমেইনের ব্যাপারটা ক্লিয়ার? আরেকটা ভাবে ওয়েবসাইট রাখা হয়, আরেকবার বলেন। সাবডোমেইন মানে তোমার মেইন ওয়েবসাইটের আগে তুমি ডট দিয়ে যেই কোনো একটা ওয়ার্ড লিখলে একটা ওয়েবসাইট হয়ে যাবে, ঠিক আছে। প্রজেক্ট 1 হইতে পারে, অ্যাসাইনমেন্ট 1 হইতে পারে, ঠিক আছে। তো এটাকে সাবডোমেইন বলা হয়, ক্লিয়ার? জি ভাই। যেমন আমাদের কোডবেনবিডির ওয়েবসাইটে দেখো elementor.codebenbidi.com, এটা কি একটা সাবডোমেইন না? এখানে আমরা যদি ভিউ করি, এখানে আরেকটা ওয়েবসাইট রাখা আছে, দেখো codebenbidi.com একটা ওয়েবসাইট। এটা ছাড়াও elementor.codebenbidi.com আমাদের এলিমেন্টরের যে কোর্সটা আছে, এই কোর্সের একটা ডিটেইল আমরা একটা লিখছি, ঠিক আছে। তাহলে এটা কি একটা সাবডোমেইন না? এটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট, রাইট? মেইন ডোমেইনের কোনো ক্ষতি হলো না ভাই? মেইন ডোমেইনে কোনো ক্ষতি হচ্ছে না, হ্যাঁ মেইন ডোমেইনের মতো কাজ করতেছে। আসলে দেখি মেইন ডোমেইনটা কি আছে। মেইন ডোমেইন হচ্ছে codebenbidi.com। codebenbidi.com যদি ভিজিট করি, ওখানে কমপ্লিট আলাদা একটা ওয়েবসাইট, সো দুটো ডিফারেন্ট ওয়েবসাইট। ওকে, তো এইভাবে সাবডোমেইন করে করে তুমি আলাদা আলাদা, এই যে দেখো এটার সাথে ওটা কোনো মিলই নেই, পুরো ডিজাইন সবই আলাদা। ওকে, তাইলে আমরা এইভাবে আসলে ডোমেইন হোস্টিং টোটাল কত লাগবে? ডোমেইন হোস্টিং 2300 টাকায় লাগবে, এক বছরে 2300 টাকা করে লাগবে যদি 2 জিবি নাও। আর কারো যদি এরকম মনে হয় যে 1 জিবি দিয়ে আসলে তুমি একটা দুটো সাইট করতে গেলে দেখবা তোমার জায়গা শেষ হয়ে গেছে, এই জন্য 2 জিবিটা নিতে পারলে মোটামুটি ই কমার্স বড় বড় ওয়েবসাইট তুমি 4টা 5টা ওয়েবসাইট রাখতে পারবা 2 জিবিতে। তো 2 জিবির কস্ট পড়বে 2300 টাকা, এটা প্রত্যেক বছর রিনিউ করতে হবে। আর যে কোনো সময় তুমি, তোমার যদি ভালো না লাগে, তুমি তোমার অন্য কোনো জায়গায় তুমি শিফট করে নিতে পারবা, এবং আমরা তোমাদেরকে শিফট করতে হেল্প করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমরা 1 সপ্তাহের মতো সময় পাবা। অর্থাৎ তোমরা আলমগীরকে আজকে নক করলে আমি ওয়েটা বলে দিব কিভাবে করতে হবে। মনে করো তোমাদের কাছে এখন পেমেন্ট নাই, তোমরা কাজ শুরু করতে চাও, সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে যাবা আজকেই, বা যখন নক করবা আলমগীরকে তখনই পেয়ে যাবা। পেমেন্টটা তোমরা 1 সপ্তাহ পর করলেও হবে। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আমাদের ডাইরেক্টরি। ডাইরেক্টরিটা কি দেখি। ডাইরেক্টরি হচ্ছে আমাদের ওয়েবসাইটে কয়টা সাবডোমেইন ক্রিয়েট করা যায় একটা ওয়েবসাইটে, মানে একটা ডোমেইনের জন্য? এই যে এই সাবডোমেইন ক্রিয়েট করাটাই বিভিন্ন কোম্পানিতে লিমিটেড, মানে 4টা বা 5টা, কিন্তু আমাদের এখানে দেখো এই যে সাবডোমেইন আনলিমিটেড, অর্থাৎ তুমি আনলিমিটেড সাবডোমেইন তৈরি করতে পারবা, ক্লিয়ার? এই জিনিসটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আর তোমরা যখন ডোমেইন হোস্টিং ক্লায়েন্টে কাজ করতে যাবে, অনেক ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং লাগবে, তখন আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং যখন নিবা, তোমরা আমাদের এই দামেই পেমেন্ট করবা, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে অলমোস্ট ডাবল পেমেন্ট নিবা। কারণ ডাবল পেমেন্ট নিলেও ক্লায়েন্ট অনেক খুশি হবে, কারণ অন্যান্য জায়গায়
এই একই জিনিসটাই অন্যান্য জায়গায় প্রায় 5,000-6,000 টাকা বাইরের কান্ট্রির যেসব ডোমেইন হোস্টিং গুলো আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ। এই যে এই একটা কথা যে বললেন ক্লায়েন্টের ব্যাপারটা, ক্লায়েন্টের কাছে এটা একটু ভালোভাবে একটু বোঝাতেন। মনে করো তোমার একটা ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্টের ওয়েবসাইট নিবে, সেই ওয়েবসাইট নিতে চাচ্ছে thepetfood.com। তোমাকে নক করলো, আমার তো ডোমেইন হোস্টিং নাই, তুমি জোরাইটিতে নক করবা, তুমি যে দামে ডোমেইন হোস্টিং 323 টাকা দিয়ে এই দামে ডোমেইন হোস্টিংটা নিবা, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে তুমি পেমেন্টটা নিবা ডাবল, ঠিক আছে? অর্থাৎ ক্লায়েন্টের আচ্ছা আচ্ছা, ডাবল নিলেও ক্লায়েন্ট দেখবা খুশি থাকবে, কারণ অন্যখান থেকে ডোমেইন হোস্টিং নেমচিপ বা গোডেডিতে নিতে গেলে তারপর 5 থেকে 6,000 টাকার মতো খরচ হবে, ঠিক আছে? তাহলে তো ভাইয়া আমার ডোমেইন হোস্টিং থাকলো, আবার আপনাদের কাছ থেকে আমি কিনে ওদেরকে দিব, ক্লায়েন্টের জন্য কিনতে পারো, রাইট? আপনাদের, ঠিক আছে ভাই, বুঝতে পারছি বিষয়টা। একই সিস্টেমে কিনবে। আরেকটা ভাইয়া হ্যাঁ। এই প্রজেক্ট 1 যে সাবডোমেইনটা সবসময় আমরা ব্যবহার করবো ভাইয়া, ধরেন আমাদের পোর্টফোলিওটা ভারী করার জন্য, এরকম কাজ করার জন্য। না, ব্যাপারটা হচ্ছে তোমার Maybe। হ্যাঁ, আমরা বিভিন্ন ওয়েবসাইট দিব তোমাদেরকে, এগুলো ক্লায়েন্টকে দেখাইতে হবে না, তো তুমি তো হ্যাঁ। ক্লায়েন্টকে তোমার দেখানোর জন্য এরকম বিভিন্ন সাবডোমেইন করে করে অনেক অনেক ওয়েবসাইট বানিয়ে রাখবা। তবে সাবডোমেইন থেকে আচ্ছা। আমি বলবো ডাইরেক্টরিটা ইজি। ডাইরেক্টরিটা কিরকম দেখো, সাবডোমেইন কি আগে ডট দিয়েছিল, তাই না? আরেকটা ওয়ে হচ্ছে তুমি এই ওয়েবসাইটের পর স্ল্যাশ দিয়ে ধরো প্রজেক্ট 1 লিখলা, ঠিক আছে? এভাবে তুমি আনলিমিটেড প্রজেক্ট তৈরি করতে পারো, এটাকে ডাইরেক্টরি বলা হয়। ডাইরেক্টরি পরে স্ল্যাশ দিয়ে হয়, আর সাবডোমেইন আগে ডট দিয়ে হয়, যেটা খুশি সেটাই করতে পারো। আমি তোমাকে একটা সাবডোমেইনের উদাহরণ দেখাচ্ছি। মনে করো আমাদের ই-কমার্স ওয়েবসাইট যখন করছি, ধরো তাহলে কি ই-কমার্স লিখলাম, মনে করো, হ্যাঁ, মনে করো codenbee.com এর পর স্ল্যাশ উ, এটা একটা ওয়েবসাইট আলাদা, ইটস আ ডাইরেক্টরি, রাইট? স্ল্যাশের পর কোনো একটা ওয়ার্ড লিখলে সেটা একটা ডাইরেক্টরি হয়ে যায়। ঢুকে দেখো এখানে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা আছে। তাহলে কি আরেকটা ওয়েবসাইট তৈরি করলাম এখানে, যেটা রুট ডোমেইনে ইফেক্ট করলো না, এটা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছি আমরা। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা লাইভ দেখবো ডাইরেক্টরি কিভাবে তৈরি করতে হয়, সাবডোমেইন কিভাবে তৈরি করতে হয়। আমি আমার সি প্যানেলে আসি। সি প্যানেলে আসার পর আমি সাবডোমেইনটা আগে দেখাই, ঠিক আছে? আচ্ছা, আর সাবডোমেইনটা হচ্ছে কিভাবে, এই যে এখানে কন্ট্রোল এফ দিয়ে তুমি সাব লিখো, এই যে সাবডোমেইন নামে একটা অপশন পাইছো, তাই না? এই যে সাবডোমেইন, ক্লিক করলাম সাবডোমেইনে। এইবার আমি একটা সাবডোমেইন তৈরি করব, মনে করো প্রজেক্ট 1 নামে, ঠিক আছে? সাবডোমেইনের নাম হবে কি প্রজেক্ট 1, ঠিক আছে? তো কিভাবে তৈরি করব, সাবডোমেইনের নাম দিলাম প্রজেক্ট 1, তাহলে ওয়েবসাইটের নাম কি হবে দেখো, অটোমেটিক্যালি চলে আসছে project1.whatminajulaasifwright.com। এবার আমি ক্রিয়েট করলে সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। সবাই ক্লিয়ার সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করব? ক্লিয়ার সবাই? জি ভাইয়া, আমি আবার সি প্যানেলে ব্যাক করলাম। এবার আমি ডাইরেক্টরি তৈরি করাটা দেখাই। ডাইরেক্টরি খুব সহজ। ডাইরেক্টরি আমি একটা ওয়েবসাইট যখন তৈরি করব, আমরা এইরকম নিচের দিকে দেখো ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের একটা অপশন পাবো। আচ্ছা, আমাদের সার্ভারের ইয়াটা হচ্ছে এখানে অনেকগুলো অ্যাপ দেখতেছো না, এই অ্যাপগুলো না বাইরের জায়গায় কিনতে হয়। অর্থাৎ তুমি ডোমেইন হোস্টিং 5,000-6,000 টাকা দিয়ে কেনার পর সি প্যানেল আলাদাভাবে কিনতে হবে, এই অ্যাপগুলো আলাদাভাবে কিনতে হবে। এখানে প্রায় 80টার মতো অ্যাপ আছে, সবগুলাই তোমরা এই 2300 টাকার মধ্যেই পাচ্ছ। অর্থাৎ তোমার আলাদা করে কোনো অ্যাপ কিনা লাগতেছে না, আর ক্লায়েন্টের কাজ করার পর্যন্ত আর কোনো খরচ হচ্ছে না, মানে এই ডোমেইন হোস্টিংটা বাদে আর কোনো খরচ নেই আর কি আমাদের। এখন আমরা দেখবো আসলে ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল যে করি এটা আসলে কেমন। এই দেখো, এই ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেসের জন্য সফটওয়্যার নামে একটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে, যেখানে তুমি শুধু ওয়ার্ডপ্রেস না আরো অনেকগুলো প্ল্যাটফর্মে ওয়েবসাইট করতে পারবা, লারাভেল, পিএইচপি, তারপর হচ্ছে ডলফিন, তারপর হচ্ছে জুমলা, এরকম অনেক অনেক প্ল্যাটফর্মে কাজ করতে পারো। সো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ঠিক আছে? এখন ওই সাবডোমেইনে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। হ্যাঁ, একটু ভালো করে দেখো, ওয়ার্ডপ্রেস হচ্ছে কি প্রত্যেকটা ওয়েব, মানে যতগুলো সাবডোমেইন হবে অথবা যতগুলো ডাইরেক্টরি হবে প্রত্যেকটাতে এক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। আচ্ছা, এই যে আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, কোথায়? ওই যে প্রজেক্ট 1 এর মধ্যে মনে করো। হ্যাঁ, এখন দেখো আমাদের এখানেও বলতেছে চুজ ইউআরএল। আমাদের তুমি যদি এখানে যদি আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা অ্যাডমিন ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিতে হয়, আর কিছু না, ঠিক আছে? নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল হবে দেখো তো, রুটে না? এটা কি রুট বলি না আমরা? হ্যাঁ ভাইয়া। জি ভাই, হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এই রুটের মধ্যে তো আমার একটা সাইট আছে, আমি রুটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আগের সাইটটা নষ্ট হয়ে যাবে না? জি। তাহলে আমি কি করব, একটা সাবডোমেইন দিব। এই যে ড্রপ ডাউনে দেখো, এই যে প্রজেক্ট 1 সাবডোমেইনটা বানায় আসছিলাম, এই প্রজেক্ট 1টা চলে আসছে। প্রজেক্ট 1 এ ধরাই দিলে প্রজেক্ট 1 এর সাবডোমেইনে ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি ভাই। এবার আমি ডাইরেক্ট ছিল ভাইয়া। বলো। আচ্ছা ভাইয়া, এই যে সুজ প্রোটোকল, এটা কি ডিফল্ট HTTPS এটাই থাকে না? HTTPS থাকবে আমাদের ওয়েবসাইটে। SSL HTTPS এর ব্যাপারটা বলতেছি, আমাদের ডোমেইন গুলোতে SSL ফ্রি,
অর্থাৎ এই যে দেখো এসএসএল বলতে এই যে একটা তালা দেখাচ্ছে, তাই না? এই তালাটাকে বলা হয় সিকিউর লেয়ার HTTPS। অর্থাৎ যেসব ওয়েবসাইটে HTTPS নাই সেটাকে এসএসএল ছাড়া ওয়েবসাইট বলা হয়। এই এসএসএল কিনতে গেলে তোমাদের এসএসএল কস্ট দিয়ে যদি গুগল করি দেখবা $60 মিনিমাম, বা এই যে দেখো মিনিমাম $17, বেসিক প্রাইস হচ্ছে $17। অর্থাৎ তোমার $17 এটা এক্সট্রা খরচ করা লাগবে অন্যান্য সার্ভারে। কিন্তু আমাদের এখানে এসএসএলটা ফ্রিতে পাচ্ছ তুমি, মানে আমরা সবকিছু আসলে এই 2300 টাকার মধ্যে প্যাকেজ করে দিছি। এছাড়াও আরো অনেকগুলো ফিচার পাবা, আমি একটু ঘুরে আসলে যদি বলি ফিচারগুলো একটু বলে আসি তাহলে একটু সুবিধা পাবা। অর্থাৎ একটা ওয়েবসাইটে আনলিমিটেড ফিচার পাচ্ছ, সবকিছু আনলিমিটেড। এসএসডি সার্ভার পাচ্ছ। এসএসডি বলতে কি, আমরা হার্ড ডিস্ক আর এসএসডি ডিফারেন্স নিশ্চয়ই বুঝি। এসএসডি মানে অনেক স্পিডি ওয়েবসাইট, অর্থাৎ তোমার হার্ড ড্রাইভ গুলা এইচডিডি তে থাকে না, এসএসডি তে থাকে। আর আমাদের সার্ভারটা হচ্ছে ইউকের একটা ম্যানচেস্টারের সার্ভার। আর এখানে আমাদের ইনফরমেশন গুলো হিডেন থাকে। অর্থাৎ আমি ধরো কোডবেন বিডি ওয়েবসাইটটা আসলে আমার আগের একটা মেন্টরের কাছ থেকে কিনা, আমি যদি এটা আসলে আরেকজনের কাছ থেকে কিনা, এই জন্য দেখবা আমার ইনফরমেশন সব ওপেন। ওপেন বলতে কি, আমরা যদি ওপেনটা একটু দেখো, হুইস নামে একটা সাইট আছে, হুইসে গেলে ও যদি আমরা হুইসে যাই, হুইসের হুইস লিংকে গিয়ে আমি যদি একটা ওয়েবসাইট এন্টার দিই, দেখবা এখানে এই ওয়েবসাইটটা কার নামে কিনা, যে ফয়সাল হামিদ হিমেল আমার আগে মেন্টর ছিল ওনার নামে কিনা, অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে। এটা আসলে সিকিউরিটি ভায়োলেশন না? অর্থাৎ আমি আমার ওয়েবসাইটটা ধরো স্যামসাং এর ওয়েবসাইট, কার নামে কিনা দেখলাম, ফোন নাম্বারটা দিলাম, ফোন নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করলাম, আমি আপনি তো স্যামসাং এর মালিক, আমি আপনাকে এই করবো আমাকে এত টাকা ঘুষ দেন, এরকম একটা সিকিউরিটির ব্যাপার থাকে না? সো এই সিকিউরিটি লেয়ারটা আমাদের মানে এটাকে বলা হয় প্রাইভেট হুইস। এখানে দেখো আমি লিখে দিছি, দেখো এখানে যে হুইস, প্রাইভেট হুইসটা হচ্ছে আমাদের লক করা, কেউ দেখতে পাবে না। মনে করো আমার একটা ওয়েবসাইট ওয়াট মিনাজুল আসিফ রাইট কিনা, আমি আমাদের যে ওয়েবসাইটটা এটা আমাদের প্যানেল থেকে কিনা, এই জন্য দেখো লক করা আছে, অর্থাৎ কেউ দেখতে পাবে না। কিন্তু কোডবেন বিডিটা সবাই দেখে ফেলতেছে, কারণ সেটা আমি অন্য একজন থেকে নিছিলাম। এখানে দেখো কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, আমেরিকার একটা লোকেশন দেখাচ্ছে, তারপর হচ্ছে এই যে দেখো হুইস প্রাইভেসিতে এটা লক করা, অর্থাৎ মানে এটা প্রাইভেসি পলিসি। এখানে দেখো যে এখানে কোনো ইমেল, এটাকে আমার ইমেল না, এটাকে আমার ফোন নাম্বার, এটা আমেরিকার একটা ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার না। ঠিক আছে, তার মানে এটা হুইসে প্রাইভেসি দিয়ে সেটআপ করা হয়েছে। এই প্রাইভেসির জন্য তোমাদের $11 এক্সট্রা খরচ করা লাগে, কিন্তু আমরা আমাদের ডোমেন হোস্টিং এর যে 2300 টাকা আছে এটার সাথে এই জিনিসটাও ফ্রি দিচ্ছি। আচ্ছা, এবার আমরা আমাদের আরো কিছু জিনিস হচ্ছে, আমাদের আপ টাইম হচ্ছে প্রায় 99%, অর্থাৎ প্রায় 99% আপ টাইম ইটস হিউজ। অন্যান্য জায়গায় আসলে আপ টাইম অনেক কম থাকে, ফাইলে বিভিন্ন প্রবলেম করে। আর আমরা এমন কিছু অ্যাপ দিয়ে রাখছি যেটা তোমরা আসলে বিভিন্ন প্রবলেম বা এরর গুলো সলভ করবে। ছিলাম আমরা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে, এখানে কি আমরা সাবডোমেইনে তৈরি করতেছি। আমরা যদি ডাইরেক্টরিতে করতে চাই তাহলে কি হবে, ডাইরেক্টরির নিয়ম ছিল একটা ওয়েবসাইট দেওয়ার পর সেখানে এরকম স্ল্যাশ আকারে প্রজেক্ট 1 লিখে দিতে হয়। তাইলে তখন আমরা প্রজেক্ট 1 না দিয়ে ওয়াট মিনাজুল আসিফ রাইট দিব এবং ডাইরেক্টরিতে লিখে দিব প্রজেক্ট 1। ক্লিয়ার সবাই? তারপর নিচে যদি আমি ইনস্টল করি আমার এটা ডাইরেক্টরিতে ইনস্টল হবে। আমি সাজেস্ট করব সবাই ডাইরেক্টরি দিয়ে সাইট করবা। জি ভাইয়া, হ্যাঁ বলো। এখন ক্লায়েন্টের একটা কাজ পেলাম, এখন আমি কি সাবডোমেইনে করব না ডিরেক্টরিতে করব? ডিরেক্টরিতে করব। সাবডোমেইনে আসলে এসএসএল কাজ করবে না। হ্যাঁ, সাবডোমেইনে যখন কাজ করবে এসএসএল কিন্তু সাবডোমেইনে কখনোই কাজ করে না, কিন্তু ডাইরেক্টরিতে তুমি এসএসএল পাবা। যত হাজার ডাইরেক্টরি বানাও কোনো সমস্যা নেই, সবগুলোতে তুমি এসএসএল আমাদের সাথে ফ্রি পাচ্ছ। তো এইজন্য ডাইরেক্টরি ওয়েবসাইট করব। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমরা কি এখন প্রত্যেকটা স্টুডেন্টকে হোস্টিং স্পেস কিনা লাগবে ভাইয়া? হ্যাঁ, ডোমেইন এবং হোস্টিং কিনা লাগবে ভাইয়া। হ্যাঁ ভাই আমরা আপাতত যদি 2-3 জন স্টুডেন্ট শেয়ার স্পেস কিনা আপাতত মানে কিছুদিন কাজ করি তাহলে কি হবে ভাইয়া? আচ্ছা, এক নম্বর হচ্ছে আমাদের যে ব্র্যান্ডিং প্রোফাইলটা, আমার একটা পার্সোনাল প্রোফাইল থাকে না, ধরো পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমি মিনাজুল আসিফ দিয়ে সার্চ করলাম, আমার ব্র্যান্ডিং কিন্তু এখানে দেখো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। দেখো এই যে হোয়াট মিনাজুল আসিফ রাইট ওয়েবসাইটটা চলে আসছে। এই যে এই ব্র্যান্ডিংটা ক্রিয়েট হবে না যদি তোমরা শেয়ার করে কাজ করো। আর 2 জিবির একটা ডোমেইন নিলে 2 জিবির একটা ডোমেইন নিলে তুমি নিজেই 4-5টা সাইট তোমার রাখতে হবে। যদি 2-3 জন শেয়ার করো তাহলে 15টা সাইট কিন্তু মানে একসাথে হোস্ট করতে গেলে তোমার দেখা যাবে যে কি প্র্যাকটিস করা হচ্ছে না, আবার কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে দিল, এরকম অনেক কিছু ইস্যু থাকে। আর আমি বলবো নিজের প্র্যাকটিসের পারপাস যেহেতু কিনা তোমাদের এখনই তো পেমেন্ট করা লাগতেছে না, যার কারণে তোমরা ইন্ডিভিজুয়ালি নিবা, ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হওয়ার জন্য। আর আমার ওয়েবসাইটের মধ্যে, আমার সিপিএল এর মধ্যে আমি 10টা 20টা 100টা ওয়েবসাইট রাখলাম, এটা আমার একটা সিকিউরিটি। আর আমার একটা পোর্টফোলিও আমার থাকতেছে, কিন্তু ধরো তোমার ব্র্যান্ডিং নামের উপর একটা খুললা, কিন্তু তোমার নিজের ব্র্যান্ডিং এর একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে না। পোর্টফোলিও ওয়েবসাইট বলতে কি বুঝি, মনে করো জি ভাইয়া, যেমন বুঝেছি পোর্টফোলিও ওয়েবসাইটটা বুঝি ভাইয়া। পার্সোনাল পোর্টফোলিও থাকে না, freelancer robin.com রবিনের ওয়েবসাইট। জি জি ভাইয়া।
ওর জি। নিজের একটা পোর্টফোলিও তৈরি করা আছে, ও দেখো কি কি কাজ করে, ওয়েব ডিজাইনে কাজ করে, এই যে একটা পোর্টফোলিও আছে, এটা তুমি তো ক্লায়েন্টকে শো করতে পারলা না। প্লাস হচ্ছে তোমার নিজের এই ওয়েবসাইটটা আমার প্রতিদিন আমি একটু পর পর এডিট করব, চেঞ্জ করব, নতুন জিনিস ঢুকাবো, এই জিনিসগুলো করতে পারছো না। এখানে দেখো খুব সুন্দরভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানানো দেখাবো। তো সেক্ষেত্রে নিজের আলাদা আলাদা ব্র্যান্ডিং অনুযায়ী অবশ্যই আলাদা আলাদা ডোমেইন নিবা। আচ্ছা, সো আমরা এখন ইমেল অ্যাকাউন্ট একটু দেখে আসি। হ্যাঁ, আমি এখানে ওয়ার্ডপ্রেসটা একটু পরে ইনস্টল ভাইয়া। করতেছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমার হোস্টিং এ যতক্ষণ পর্যন্ত জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সাবডোমেন হচ্ছে নিতে সাবডোমেন পারবো, বা তাই না? ডাইরেক্টলি তৈরি করতে পারবা আনলিমিটেড। হ্যাঁ, জি, জি ভাই, জায়গা শেষ হয়ে গেলে তার নেওয়া যাবে না। জি ভাই, জায়গা আমাদেরকে শেষ হলে তখন ডোমেইনটা, তুমি ওয়েবসাইট ডিলিট করে আবার নতুন একটা ওয়েবসাইট করতে পারবা। ঠিক আছে, ধরো তো ভাই আমার এখানে নিচের দিকে দেখো, আমরা যদি এখানে ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে আমার দেখো কতগুলো সাবডোমেইন করা আছে, যে স্পিড স্ল্যাশ ফুল সাইট, এরকম অ্যাসাইনমেন্ট 5, ওয়েবসাইট 72, এরকম অনেক কিছু আছে না সাবডোমেইন। মনে করো আমার এটা লাগতেছে না, তখন আমি কি করব, এই যে এখানে ক্রস দিয়ে দিব, তখন আমার এই ওয়েবসাইটটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যে রিমুভ ইনস্টলেশন, তখন আমি নতুন আরেকটা সাইট রাখতে পারবো। ঠিক আছে, জি ভাই। যে ভাই এটাকে নিতেই হবে আপাতত, যদি এমনিতে ফ্রি দিয়ে চালাই তাহলে। না ফ্রি দিয়ে অনেক, মানে ফ্রিতে আসলে আমাদের গত ব্যাচে 2 জন স্টুডেন্ট ফ্রিতে নিছিল, ওরা আসলে মানে প্লাগইন থেকে শুরু করে কোনো কিছুই ইউজ করতে পারে নাই। সেক্ষেত্রে মানে দেখা যায় কি 70% প্লাগইনই কাজ করে নাই। তো সেক্ষেত্রে দেখা গেছে ওরা আর ব্যাচে কন্টিনিউই করতে পারে নাই, বা এতটা পিছাই গেছিল, পরে ব্যাচ থেকে ছিটকে গেছে। হ্যাঁ, আর আমাদের প্রত্যেক সপ্তাহে ড্রপ আউট সিস্টেম যেহেতু থাকে, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো, যেমন আজকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করবো, এটা তোমাদের হোস্টিং এই করতে হবে। সেক্ষেত্রে তোমাদের যদি ভাই, একটা কথা বলতাম। অনেক পিছিয়ে যাবে। হ্যালো মিনহাজ ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো ভাই, ডোমেন হোস্টিং এর ব্র্যান্ডিং নাম ছাড়া কি নেওয়া যাবে? তোমার যদি মনে হয় তোমার একটা অর্গানাইজেশন টাইপের কিছু একটা হবে ফিউচারে, সেক্ষেত্রে অর্গানাইজেশনের নামে নিতে পারো, লাইক কোডমেন বিডির নামে আমি নিছি। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিন্তু নিজের একটা অবশ্যই ডোমেন হোস্টিং থাকা উচিত। তো সবার আগে আমি সাজেস্ট করব তুমি পার্সোনাল একটা ডোমেইন নাও। ঠিক আছে, ভাই আমার তো একটা ডোমেন হোস্টিং আছে, তো আমি সেই ক্ষেত্রে কি করব? তোমার নিজের যদি পার্সোনাল থাকে তাহলে তুমি একটা কোম্পানির নামে নিতে পারো। ঠিক আছে, আর তোমার ডোমেন হোস্টিং যদি থাকে, মানে পেইড ডোমেন হোস্টিং, সি প্যানেল টি প্যানেল জি অ্যাক্সেস ভাই। পাওয়া যায়, তাইলে জি ভাই। তোমার ডোমেন হোস্টিং নেওয়া লাগতেছে না। আমি তো আমাদের কাছ থেকে যাদের নাই তাদেরকে নিতে বলতেছি, যাদের আছে তাদের দরকার নেই। ওকে, আর হচ্ছে আচ্ছা, ঠিক আছে। যাদের হচ্ছে তোমার মানে ফ্রি ডোমেন হোস্টিং অবশ্যই ইউজ করবা না। অনেকে জ্যাম্প বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারে, কিন্তু সেগুলা তুমি ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লোন করতে পারবা না, অনেক প্লাগইন কাজ করবে না। তো এই কারণে আসলে তুমি দেখবা পরবর্তীতে একটা ঝামেলায় পড়ে গেছো, যেটাতে আসলে তুমি ব্যাকও করতে পারতেছো না, অ্যাসাইনমেন্ট কভারের জন্য ড্রপ আউট হয়ে যাচ্ছ, আবার ডোমেন হোস্টিং নিয়ে অনেক অ্যাসাইনমেন্ট জমে যায় প্রবলেমগুলো সলভ করতে করতে। আর যেহেতু আমাদের হোস্টিং এর বাইরে যদি যাও, সেক্ষেত্রে সাপোর্টটাও তোমাদের নিজেদের ম্যানেজ করতে হবে, এখানে একটা বড় গ্যাপ হয়ে যায়। ঠিক আছে, আর এখন দেখো আমরা তাহলে ভাইয়া, ভাইয়া হুইজ টেকটা আরেকবার যদি দেখালে একটু ভালো হয়। আচ্ছা, whois.com এ যাও, যে কেউ দেখতে পাবা। whois.com এ যাওয়ার পর হুইজ নামে একটা অপশন আছে, এখানে আসলে প্রাইভেসি বলে একটা কথা থাকে। হ্যাঁ, মনে করো আমি একটা ডোমেইন দিলাম codebenbiri.com, এই ডোমেইনটা দিয়ে সার্চ করার পর দেখবা এই ডোমেইনটা কার নামে নেওয়া, কোন নাম্বার দিয়ে নেওয়া, কোন ইমেল অ্যাড্রেস, এগুলো সব ওপেন হয়ে যায়। এটা প্রাইভেসি পলিসি ভায়োলেশন, অর্থাৎ আচ্ছা, যে বুঝতে কেউ পারছি আমাকে ভাইয়া। ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে, এটাকে হাইড করে রাখার সিস্টেমটাই হচ্ছে প্রাইভেট হুইজ। আর এই বুঝতে পারছি। প্রাইভেট হুইজ আলাদাভাবে পে করে নিতে হয়, আমাদের এখানে ফ্রি। আচ্ছা ভাই, এটা কি ডোমেন কেনার সাথে জড়িত নাকি হ্যাঁ হ্যাঁ, hosting এটা ডোমেইন কেনার সাথে জড়িত। আমরা যখন ডোমেইন কিনবো তখনই আমরা প্রাইভেট হুইজ সার্ভিসটা তোমাদেরকে দিয়ে দিব, টিক দিয়ে দিব। ঠিক আছে, এটা আমাদের কস্টিং আর কি। আচ্ছা, এবার দেখো। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, বলো। ভাইয়া, যদি আমি এখান থেকে যদি ওয়ার্ডপ্রেসটা ডিলিট করি, তাহলে কি আমার মাইস্কুয়েল এর ডাটাবেসটা সহ ডিলিট হবে? হ্যাঁ, এখান থেকে ফেলে দিলে মাইস্কুয়েল ডাটাবেস সহ চলে যাবে। ওকে, এখানে আলাদাভাবে কিছু করা লাগবে না, কারণ এই যখন ইনস্টল করে অটোমেটিক্যালি মাইস্কুয়েল ডাটাবেস তৈরি করে নেয়। আচ্ছা, আমরা কিন্তু আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আর কি আমার, হ্যাঁ, যে মানে একবার ডোমেইন রেজিস্ট্রেশন করার পরে কি পরিবর্তন করা যাবে না? হ্যাঁ, ডোমেইন যে কোনো সময় তুমি চেঞ্জ করে ফেলতে পারবা, বা যে কোনো মানে সময় কোনো চার্জ হবে নাকি? কোনো চার্জ লাগবে না। ঠিক আছে, এই যে আমরাই তোমাদেরকে, ধরো তোমার আজকে আমাদের কাছ থেকে নেওয়ার পর সার্ভিসটা ভালো লাগতেছে না, তখন তোমরা আমাকে নক করবা যে আমি অন্য কোনো জায়গায় নিয়ে যাব। না, তখন ওইটা না, মানে এই যে নিজের নামে ডোমেইন মানে ডোমেইন নাম করার একবার পরে নিয়ে নিলে এটা 1 বছরে চেঞ্জ করতে পারবা না। এজন্য সবাই ডোমেইন নাম যেটা নিবা খুব ভেবে চিন্তে নিবা। এটা আমরা ডলার দিয়ে কিনি ডোমেইনটা, তো সেক্ষেত্রে ডোমেইনটা আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, যে যে ডোমেইনটাই নিবা খুব ভেবে চিন্তে নিবা ফর্ম ফিল আপ করার ঠিক আছে। বাকি ব্র্যান্ডিং নেমটা ইউজ করা লাগবে। আমি বলবো ব্র্যান্ডিং নেমটা নিয়ে ইউজ করবা, কোনো মানে তোমার ফুল নেম ইউজ করার দরকার নাই, কারণ আমি তো ফুল নেম দিয়ে মিনহাজুল আসিফ দিয়ে গুগলে সার্চ করবো না। আমি সবাইকে বলবো মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করতে, আমি মিনহাজুল ইসলাম দিয়ে সার্চ করতে বলবো না। ঠিক আছে,
তাহলে আমাদের অবশ্যই এটা ব্র্যান্ডিং নামে হওয়া উচিত। মিনাজুল আসিফ দিয়ে সার্চ করলে আমার যাতে আমার ব্র্যান্ডিং এর নামে যাতে ওয়েবসাইটটা পায়, ঠিক আছে? মানে গুগল কিভাবে বুঝবে মিনাজুল আসিফের নাম যে মিনাজুল আসিফ, এখানে ডোমেনের মধ্যে মিল পাইছে মিনাজুল আসিফ ওয়াট, মিনাজুল আসিফের মধ্যে যে মিনাজুল আসিফ ওয়াটটা আছে, এই জন্য সে ধরে নিছে যে এটা আসলে ওরই ওয়েবসাইট। সবাই ক্লিয়ার? এই জন্য অবশ্যই ব্র্যান্ডিং নামেই নিজের ডোমেনটা নিবা। আচ্ছা এখন আমি দেখাচ্ছি এই ডোমেনটা নিলেই আমাকে দেখাবে গুগলে? হ্যাঁ গুগলে দেখাবে। ডোমেনটা যখন নিবা, আমরা যখন এসইও করব, এসইও করলে আমরা র‍্যাঙ্ক করে ফেলতে পারবো গুগলে, ঠিক আছে? তোমার ওয়েবসাইটটাও দেখাবে তোমার নাম দিয়ে। এজন্য ভাই তো আমাদের এখনো দেখাচ্ছে না, মানে এসইও করা হয়নি প্রপারলি। আমার একটা এসইও ক্লাস থাকবে গুগলে এসইও করা, তখন দেখতে পাবা। আচ্ছা দেখো আচ্ছা ভাইয়া, যে ডোমেনটা আমরা কিনবো সেটা হচ্ছে এক্সপায়ার ডেটটা আমরা কিভাবে বুঝবো যে 1 বছর পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, মানে সেটা কিভাবে বুঝবো? হুইসে গেলে তুমি এক্সপায়ার ডেট দেখতে পাবা। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা যেটা দেখালেন প্রাইভেসি ছাড়া, একটা প্রাইভেসি সিস্টেমে ওয়েবসাইট দেখান হুইসে। এই যে প্রাইভেসি আমি যে একটু আগে দেখালাম, আমার পার্সোনাল ওয়েবসাইট যেটা ওয়াট মিনাজুল আসিফ, এটা তো প্রাইভেসি না। জি ভাইয়া, আমারও একটা ওয়েবসাইট যে বদরগঞ্জ.com, এটা প্রাইভেসি ছাড়া তৈরি করেছিল। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই যে দেখো, এই যে প্রাইভেসি দেখো, আমাদের প্রাইভেসি যে হুইস প্রাইভেসি কর্পোরেশন দিয়ে এটা লক করা, এবং এখানে কোনো আমার নাম নাই, দেখছো? এবং আমার এই ফোন নাম্বারটা আমেরিকার একটা ফোন নাম্বার, এটা আমার কোনো ফোন নাম্বার না। জি ভাইয়া বুঝতে পারছি। এই যে হুইস প্রাইভেসি কর্পোরেশনের ইমেইলের নামে নেওয়া, তার মানে এটা হচ্ছে প্রাইভেসি লক। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেকে বুঝে না, পরবর্তীতে ঝামেলা পড়ে। তুমি যখন অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে যাবা, তখন অনেকে তোমার ফোন নাম্বার। আচ্ছা এটা কি ভাই আনলক করা যায়? না, এটা তোমার ওই যে ডোমেইন সার্ভিসে গিয়ে হুইস প্রাইভেসি নিতে হবে, ঠিক আছে? এই প্রাইভেসিটা আলাদা কিনে নিতে হবে যদি ডোমেইন হোস্টিং নেওয়া থাকে, আর আমাদের এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আসো, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ভালো করে একটু খেয়াল করো, আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম। আমি একটা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস তৈরি করব। সাবডোমেইনটার নাম দিলাম কামিং সুন। আচ্ছা কামিং সুন মানে কি, আমি একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব এখন, ঠিক আছে? নাম দিলাম কি কামিং সুন। ক্লিয়ার সবাই? আইডি কি অ্যাডমিন, আইডি কি অ্যাডমিন, পাসওয়ার্ড কি পাস, যেমন আছে এমনি রাখলাম। সবাই ক্লিয়ার? এবার আমি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। এখন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে এই সাবডোমেইনটার মধ্যে। এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে আমি এই কি বলতেছে, অলরেডি এই নামে ডাটাবেজ আছে না, তাইলে কামিং দিয়ে করি। অলরেডি নাম আছে এটা, ঠিক আছে? কামিং সুন নামে একটা ওয়েবসাইট আছে, আমি কামিং নাম দিয়ে করতেছি ইনস্টল। আচ্ছা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেলে আমরা যেটা করব, এখানে এই নামেও আছে। আচ্ছা দাঁড়াও, আমরা পার্সোনাল নাম দিয়ে করি। হ্যাঁ, কামিং সুন 1 দেন। কামিং সুন 1 পার্সোনাল দিলাম। আচ্ছা এরকম এরর করলে একটু ভালো করে খেয়াল করো, ডাটাবেজ নামে অ্যাডভান্স অপশনে ডেটাবেজের নামটা একটু চেঞ্জ করে দিবে। এখানে 4 আছে, আমি এখানে 9 10 কিছু একটা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ এখন একটু ভালো করে দেখো, আমি শীটের মধ্যে দিয়ে দিচ্ছি WP অ্যাডমিন। এই শীটটা সবাই একটু পড়ে দেখো, আমি শীটটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, তোমাদের জুমের চ্যাটেও দিচ্ছি আমি। সবাই একটু ওপেন করে পড়ে দেখো, পুরোটা পড়বা। জুমের চ্যাটেও দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ এখন দেখো আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকতে হয় কিভাবে, দেখো ভালো করে খেয়াল করো। ওয়ার্ডপ্রেসে যখন আমরা ঢুকবো, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, আমি আমার মানে হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেস নামে একটা প্ল্যাটফর্মে আমি আমার সাইটটা রাখবো। তো তোমার ওয়েবসাইটের পর /WP অ্যাডমিন দিবা। ক্লিয়ার? এখান থেকে ঢুকতে পারো। দেখো আমি যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করছি, এই যে দেখো আমার ওয়ার্ডপ্রেসের নামটা কি, whatminajulasifwrite.com/personal। এটা আমার ওয়েবসাইট না? এই ওয়েবসাইটের পর /WP অ্যাডমিন, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমি এই WP অ্যাডমিনে ঢুকে গেলাম। এখানে ক্লিক করলেই হবে, অথবা ম্যানুয়ালি তুমি নতুন একটা ট্যাবে ওপেন করতে পারো। আচ্ছা আমাদের সাইটটার নাম কি, ওয়াট কি গেল বা, সবাই কি শুনতেছো? ভাইয়া একটা কোশ্চেন ছিল, মানে আমি হোস্টিং এ এরকম ওয়ার্ডপ্রেস টাইপের কয়টা সফটওয়্যার ইনস্টল করতে পারবো? বুঝিনি, এরকম ওয়ার্ডপ্রেস আনলিমিটেড ইনস্টল করতে পারবা। আনলিমিটেড? হ্যাঁ ওই যে যতক্ষণ তোমার স্পেস থাকবে, ওইটাই আমি বললাম। আবার তুমি রিমুভ করে নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া যে WP-admin এর বদলে কি আমি কাস্টম কোনো কিছু ব্যবহার করতে পারবো? হ্যাঁ এখানে যেমন WP অ্যাডমিন এর জায়গায় wp-login.php আছে, ড্যাশবোর্ড আছে। এছাড়াও আমি যখন সিকিউরিটি দেখাবো, তখন তুমি কাস্টম যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারবা। বাট এখন জেনারেলি জেনে রাখো WP অ্যাডমিন দিয়ে খুলতে পারবো। আচ্ছা আমি এখান থেকে ঢুকে যাই, আমার অন্য একটা ট্যাব দিয়ে দেখো। আমাদের ওয়েবসাইটের নামটা কি,
minhajulaasif.com/personal/wp-admin, তাই না? ঢুকলাম। পার্সোনাল পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের নেম, আর /wp-admin দিয়ে আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতেছি। সবাই বলো তো অ্যাডমিনের আইডিটা কি ছিল, ইউজার আইডি কি ছিল? অ্যাডমিন, রাইট। আর পাসওয়ার্ড কি ছিল? অ্যাডমিন আর পাস পাসওয়ার্ড ছিল পাস, রাইট। আমি ঢুকে গেলাম। এই হইলো আমার একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ভালো করে দেখো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে হাতের বাম দিকে অনেক কিছু আছে। আমার যখন যেটা লাগবে আমি তখন সেটা দেখাবো। আপাতত আমি একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। সো ডু ইউ নো অ্যাবাউট কামিং সুন ওয়েবসাইট? কামিং সুন ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েবসাইট যেটা এখনো আসে নাই, আসতেছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। তোমরা সবাই রুট ডোমেনে করবা। কোথায় করবা? তোমাদের এটা প্রথম ওয়েবসাইট না? আমার তো রুটের মধ্যে একটা ওয়েবসাইট আছে, ওয়াট মিনাজুল আসিফে একটা ওয়েবসাইট অলরেডি আছে। দেখো এই যে ওয়াট মিনাজুল আসিফে একটা কমপ্লিট ওয়েবসাইট আছে। এই জন্য আমি আর এখানে তৈরি করতেছি না, আমি একটা সাবডোমেনে তৈরি করছি। তোমরা কোথায় করবা? আমি সাবডোমেনে আমি একটা ডাইরেক্টরিতে তৈরি করছি। তোমরা কিন্তু ডাইরেক্টরিতে তৈরি করবা না, তোমরা কোথায় তৈরি করবা? রুটেই তৈরি করবা। রুটে কেমনে তৈরি করবা? আমি যখন সি প্যানেলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব, আমি যাচ্ছি আবার ইনস্টলে ক্লিক করলাম, তখন তুমি কোনটা ধরাই দিবা বলো তো? তোমরা কোনো ডাইরেক্টরিতে কোনো নাম লিখবা না। দেখো আমি রুটে কেমনে তৈরি করতে মেইন ডোমেইনটা দিব ভাই। হ্যাঁ, রুটে কিভাবে করবা দেখা দিচ্ছি। এতে ঢুকলাম, সফটওয়্যার ক্লাসের ভিতরে ওয়ার্ডপ্রেসে গেলাম। তোমরা রুটে তৈরি করবা কিভাবে? ইনস্টল নাওতে ক্লিক করার পর তোমরা এখানে কিছু লিখবা না, এটা খালি থাকবে, তাই না? তাইলে তো রুটে হচ্ছে, তাই তো? ওয়েবসাইট কয় ধরনের হয়? একটা হচ্ছে রুট, যেটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট, আর একটা হচ্ছে সাবডোমেইন, আর একটা হচ্ছে ডাইরেক্টরি। জি ভাই, আমার একটা কথা ছিল। যেহেতু প্রথম ওয়েবসাইট সেহেতু আমি ভাইয়া ডাইরেক্টরি করব। ভাইয়া আমি তো এটাতে প্রথম আসছি ওয়েবসাইট ডিজাইনে। আমার একটা কোশ্চেন, যেটাতে আমি ডোমেইন নিলাম ওইটাতে আমি আবার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো ওই নামে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বললেন আপনি রুট। হ্যাঁ আচ্ছা। জি আর যদি তোমার সেকেন্ড ওয়েবসাইট হয় তখন তুমি ডাইরেক্টরি বানাবা। ধরো পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, সেক্ষেত্রে পোর্টফোলিও। ই কমার্স ওয়েবসাইট যখন করবা তখন ই কমার্স লিখবা, ডাইরেক্টরি আকারে তৈরি করবা। আপাতত প্রথম ওয়েবসাইটটা তোমরা রুটেই করবা, ঠিক আছে? জি ভাইয়া রুট ডোমেইনে করলে কি পরে এটা ডিলিট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ডিলিট যে কোনো ওয়েবসাইট তুমি যে কোনো টাইমে করতে পারবা। কেমনে ডিলিট করবা? এই যে ইনস্টলের পাশে ওভারভিউ নামে একটা অপশন আছে, এটার নিচে দেখবা তোমার সমস্ত ওয়েবসাইট। মনে করো এই যে আমি ওয়াট মিনাজুল আসিফ রাইটটা ফালাই দিব, তখন আমি কি করবো? এই যে ক্রসে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, সো আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইন নামে একটা অপশনে যাব। আমি একটা কামিং সুন ওয়েবসাইট দেখাচ্ছিলাম, কামিং সুন ওয়েবসাইট এখনো আসে নাই, আসতেছে। এরকম একটা ওয়েবসাইট, উই আর অলমোস্ট দেয়ার অথবা উই আর আন্ডার কনস্ট্রাকশন, কতদিন পরে আসবে এরকম একটা কাউন্টডাউন টাইমার থাকে। ওকে, সো আমরা খুব সহজে তৈরি করতে পারবো। আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে। প্লাগইন মানে রেডিমেড কোনো একটা টুল যেটা দিয়ে আসলে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, একটা ওয়েবসাইটে বিভিন্ন ফিচার আনা যায়, ঠিক আছে? প্লাগইনে গিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, মেইন ওয়েবসাইটের মধ্যে যে আমি কি পরিমাণ রাখতে পারবো, নাকি ওগুলা জায়গা নিবে, নাকি মেইনটাই যেটা নিবে সেটাতেই হয়ে যাবে? তোমার সবগুলো ওয়েবসাইট মিলে যে জায়গাটা নিবে, তুমি তোমার সি প্যানেলে ভিজিট করলে দেখবা তোমার কতটুকু জায়গা গেছে, সেই অনুযায়ী তুমি কাজ করবে। এখানে সি প্যানেলের হাতের ডান দিকে দেখবা ডিস্ক স্পেস নামে একটা অপশন আছে। ওই ডিস্ক স্পেসে যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবা। আর এই সবগুলো জায়গা তোমার সাবডোমেইন, সবগুলো রুট ডোমেইন, সাবডোমেইন এবং ডাইরেক্টরি মিলেই এই জায়গাটা দেখাবে, ঠিক আছে? কত জিবি তুমি ইউজ করছো। ওকে, আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, হ্যালো। আচ্ছা, একটু শর্ট করতে হবে কোশ্চেনগুলো। আমাকে আজকে ঢাকার বাইরে যাব আমি, 10:30টায় গাড়ি, তো আমি 10টার সময় ক্লাস ক্লোজ করবো। একটু শর্টে কোশ্চেনগুলো করো। জি ভাইয়া, আমার তো একটা ডোমেইন ছিল মানে কি এখনো আছে? হ্যাঁ আছে, বাট ওই মেইন ডোমেইনে মানে আমার কোনো থিম ওই ইনস্টল হইতেছে না। ওই অন্য জায়গায় সার্ভার তুমি যেখান থেকে নিছো ওখানে একটু কন্টাক্ট করবা। আর থিম কিন্তু সাবডোমেইন করলে ওইখানে ইনস্টল নাই, কিন্তু মেইন আচ্ছা, এটা সার্ভারের সমস্যা, আমি বুঝতে পারছি। মানে মেইন ডোমেইনে তোমার থিম কাজ করতেছে না, এটা আসলে যে থিম কোম্পানি সেই সলভ করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা একটা পেয়া করতেছি যেটা হচ্ছে কামিং সুন ওয়েবসাইট। এর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, এটার নাম হচ্ছে সাইট অফলাইন। প্লাগইনটার নাম মনে রাখো, সাইট অফলাইন। এই যে সাইট অফলাইন কামিং সুন, অথবা তুমি কামিং সুন লিখে গুগল করলেও পাবা, COMING কামিং সুন দিয়ে গুগল, এখানে গুগল মানে প্লাগইনে গিয়ে সার্চ করো কামিং সুন লিখে সার্চ করলে তুমি দেখবা কামিং সুনে অনেকগুলো প্লাগইন আছে। এর মধ্যে আমরা সাইট অফলাইন নামে যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ইউজ করবো। একটু নিচের দিকে নামে দেখবা এই যে এই কালারে সাইট অফলাইন, এই প্লাগইনটা অনেক সুন্দর। আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমি এখানে একটা
কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কামিং সুন একটা ওয়েবসাইট বানাবো। দেখো 1 মিনিট লাগবে, টাইম শুরু করতে পারো। 1 মিনিটে একটা ওয়েবসাইট আমি তৈরি করে ফেলতেছি। প্লাগইন ইনস্টল হয়ে গেছে, হাতের বাম দিকে দেখো সাইট অফলাইন নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। এইবার আমার ওয়েবসাইটটা কামিং সুন বা আন্ডার মেইনটেনেন্স হয় না, যে আমি এখনো ওয়েবসাইটটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট আসে নাই, এই জন্য আমি একটা টাইম দিয়ে রাখবো যে আগামী 1 সপ্তাহ পর ওয়েবসাইট আসবে, এটাকে কামিং সুন ওয়েবসাইট বলে। সবার প্রথমে এটাকে ইনেবল করতে হবে। ওকে, এবার দেখো আমি এখানে একটা লোগো আপলোড করব। আমি আমার কোম্পানির একটা লোগো আপলোড করে দিচ্ছি। তোমরা সবাই লোগো বানাইছো আই হোপ, সেই লোগোটাই আপলোড করবা। আমরা আমাদের লোগো আপলোড করলাম। এবার দেখো এই লোগোটাকে আমি আমার ওয়েবসাইটে ইনসার্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এইবার এই লোগো এখানে তুমি টাইটেল কি দিবা? উই আর কামিং সুন, শেষ। আর এখানে লিখবো আওয়ার ওয়েবসাইট ইজ অলমোস্ট রেডি। ঠিক আছে, সেভ চেঞ্জেস। ওকে, অল ডান। এবার আমরা ওয়েবসাইট ভিজিট করব কিভাবে বলো তো? আমাদের এখান থেকে দেখো ভিজিট সাইট নামে একটা অপশন আছে, এটাই হচ্ছে ওয়েবসাইট ভিজিটের জায়গা। এই দেখো আমার ওয়েবসাইটটা হবে কি whatminajulaasifwrite.com/personal। আচ্ছা, যেই ব্রাউজারে তুমি এই প্লাগইনটা ইনস্টল, এই প্লাগইনের একটা প্রবলেম আর কি, যে ব্রাউজারে এই প্লাগইনটা ইনস্টল করা থাকবে বা এখানে আমি ড্যাশবোর্ডে ঢুকে আসি না, তখন তুমি সাইটটাকে দেখতে পাবে না। তো কিভাবে দেখতে হবে? ইনকগনিটো মোড, এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডোতে গিয়ে তুমি ওয়েবসাইটটা ভিউ করতে পারবা। আমি একটা নতুন ইনকগনিটো মোডে যাচ্ছি, যাওয়ার পর আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিলাম, এন্টার দিলাম, দেখো আমাদের ওয়েবসাইট রেডি। বলতে এটা ভিজিটরের জন্য হবে সেটা। দেখছো সবাই, দেখছো কামিং সুনের লোগো চলে আসছে এবং উই আর কামিং সুন চলে আসছে লেখাটা। আওয়ার ওয়েবসাইট ইজ অলমোস্ট রেডি চলে আসছে না? সবকিছু আসছে কি? এখন কতদিন পর আসবে এই কাউন্টডাউন টাইমারটা? হ্যাঁ চলে আসছে। এবার এই তোমরা সবাই ভিজিট করতে পারো whatminajulaasifwrite.com/personal। আচ্ছা, এবার আমাদের এই টাইমটা চেঞ্জ করতে হবে, এখানে অ্যাড্রেস আমরা চেঞ্জ করবো, তাই না? আশা করি হয়ে গেছে ওয়েবসাইট 1 মিনিটে, খুব সহজ না? নিচের দিকে দেখো আমাদের কাউন্টডাউন নামে একটা অপশন আছে, এখানে আমরা টাইমারটা বলে দিব। এখন চলতেছে আমাদের 2021 চলছে। 2021 কোন মাস চলে? মার্চ চলতেছে, তাই না? মার্চের 31 তারিখের মধ্যে আমাদের ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, তাহলে কতদিন সময় আছে হাতে? আর মনে করো কিছুদিন আছে, তো 1 মাসের কম আছে। এবার দেখো নিচের দিকে আমাদের ডিজাইনটা পরে দেখাচ্ছি। কন্টাক্ট ইনফো নামে একটা অপশন আছে, এখানে আমি আমার লোকেশন দিয়ে দিলাম ধানমন্ডি, ঢাকা। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার 8719933300। আমার ইমেল দিচ্ছি minhaj@codemanbd.com। ঠিক আছে, সেভ। আসো ওয়েবসাইটটা আবার দেখি ইনকগনিটো মোডে চেঞ্জ হইলো কিনা। কপি করলাম। ইনকগনিটো মোডে যাওয়ার আরেকটা শর্টকাট সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন, এন ফর নাম্বার। ঠিক আছে, ঢুকে দেখলাম, ঢুকার পর দেখি আমাদের ওয়েবসাইটটা আসছে কিনা। এই যে দেখো চলে আসছে। এখানে দেখো 20 দিন আছে, 2 ঘন্টা 9 মিনিট 16 সেকেন্ড কাউন্টডাউন টাইমার ঘুরতেছে। আর এখানে দেখো এই যে লোকেশন চলে আসছে, ফোন নাম্বার, আমার ইমেল। এবারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো চেঞ্জ করব। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য একটু দেখো সোশ্যাল নামে একটা অপশন আছে, তুমি তোমার ফেসবুকের ইউআরএল দিয়ে দাও, facebook.com/minhajul asif। আমি আমার ইউআরএলটা দিলাম, একটা দিলাম, বাকিগুলো তোমরা বসাই নিবা। তোমাদের টুইটার দিবা, লিংকডইন দিবা, তোমার যদি টুইটার না থাকে টুইটারটা ফালাই দিবা। ঠিক আছে, সেভ চেঞ্জেস। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো আমাদের ডিজাইন নামে একটা অপশন আছে, আমাদের এখানে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিছি, তাই না? তুমি খালি সিঙ্গেল কালারও দিতে পারো। কালার ব্যাকগ্রাউন্ড যদি দাও সেক্ষেত্রে তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিবা। মনে করো আমি লাইট ইয়েলো দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, নিচে গিয়ে সেভ করলাম। এবার আসো একটু ভিউ করে দেখি চেঞ্জ হলো কিনা। কেমনে ভিউ করব? কন্ট্রোল শিফট এন, এই সাইটটার লিংকটা নিয়ে কপি করলাম। এবার কন্ট্রোল শিফট এন দিয়ে ইনকগনিটো মোডে গিয়ে ভিজিট করতেছি। হলুদ টাইপের ওয়েবসাইট চলে আসছে, ডান। ঠিক আছে, তোমরা চাইলে ইমেজ ব্যাকগ্রাউন্ডও দিতে পারো, কালার ব্যাকগ্রাউন্ডও দিতে পারো। নিচে দেখো আমাদের ফেসবুক লিংকে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে। অল ডান। সবার অ্যাসাইনমেন্ট থাকতেছে কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করবা, এরকম কামিং সুন ওয়েবসাইট এই প্লাগইনটা ইউজ করে। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া অ্যাড অনটা কি জিনিস? অ্যাড অনটা হচ্ছে প্লাগইনের ছোট ভাই, সোজা কথা, অর্থাৎ প্লাগইনের হেল্পার। আমি যখন অ্যাড অন দেখাবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। অ্যাসাইনমেন্ট থাকতেছে এট রুট ডোমেইন। ভাইয়া আজ তো অ্যাসাইনমেন্ট জমা দিইনি, কোনো প্রবলেম হবে? নেক্সট ক্লাসে ড্রপ আউট হবা।
অ্যাসাইনমেন্ট প্রত্যেক সপ্তাহে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, কামিং সুন ওয়েবসাইটটা কিসের মতো হবে? কামিং সুন ওয়েবসাইটটা তৈরি হবে হচ্ছে হোয়াট মিনাজুল আসিফ রাইট/পার্সোনাল, এটার মতো করে এটা তৈরি করো। এটার মতো মানে এটা ফলো করো আর কি। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে ডিজাইন করবা, তোমাদের লোগো দিবা, তোমাদের নাম দিবা। ওকে, আচ্ছা এবার তোমরা ডোমেইন হোস্টিং কিভাবে নিবা একটু ভালো করে খেয়াল করো। আমাদের এই শীটটাতে প্রথমে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, তারপর একটু দেখো। এখানে তোমাদের কি আলমগীর নামে কেউ একজন তোমাদের গ্রুপে নিশ্চয়ই আছে, রাইট? জি ভাই। আলমগীর তো ছোট ভাই। না ভাই, আলমগীর এইচ কবির নামে একজন আছে। জি ভাই, আলমগীরের বাসা সাটুরিয়াতে ভাই। হ্যাঁ, সাটুরিয়াতে, রাইট। আমাদের যে মাঝে মধ্যে টপিক বেসিক্যালি আলমগীর হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং পুরোটা ম্যানেজ করে। অবশ্যই আমাদের ডোমেইন হোস্টিং ম্যানেজার, আসলে হেড অফ ডোমেইন হোস্টিং আমাদের জোরাইটি হেড। আর মানে ওকে একটু নক করো, ও তোমাদেরকে সিস্টেমটা বলে দিবে। তারপর আমি একটু বলি, যারা পেমেন্ট করে কিনবে এখনই, তারা আমার যে বিকাশ নাম্বারটা আছে, যে নাম্বারে তোমরা অ্যাডমিশন নিছো, সেই নাম্বারে বিকাশে পেমেন্টটা করবা। একটা ফর্ম আছে bit.ly/cmbddomain, এই ফর্মটা ফিল আপ করে ফেলবা সবাই, ঠিক আছে? আমি ফর্মের লিঙ্কটাও দিয়ে দিব। আর জোরাইটির একটা পেজ আছে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমরা একটা পেজ আছে আমাদের জোরাইটি নামে, ওই জোরাইটির পেজের মধ্যে ইনবক্সে নক করো, তাইলেও হবে, অথবা আলমগীরকে নক করো। অর্থাৎ ফেসবুকে যদি আমাদের ফেসবুক গ্রুপে যদি ভাইয়ারা সব মানে যা যা দরকার সেগুলোর লিংক দেয় তাহলে ভালো হতো। তাহলে সব আচ্ছা, আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ ভাই, ওইটা হলে ভালো হবে। যা যা লাগবে আমাদের ডোমেইন হোস্টিং এর জন্য মানে যারা এখন পেমেন্ট করতে পারবা ফাইন করে ফেলো, আর যারা করতে পারবা না 1 সপ্তাহ সময় পাবা, ওই 1 সপ্তাহ পরে পেমেন্ট করবা, কিন্তু ডোমেইন হোস্টিংটা এখন নিয়ে কাজটা শুরু করে ফেলো। নেক্সট ক্লাসে আমি একটা রবিন নেক্সট ক্লাসে একটা কমপ্লিট ওয়েবসাইট বানাবে, অর্থাৎ রবিনের নেক্সট ক্লাসেই ও একটা পুরো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাবে। তার আগে তোমাদের মানে আমার আজকের অ্যাসাইনমেন্টও থাকতেছে, রবিনের ক্লাসও থাকতেছে, তার আগে তোমরা ডোমেইন হোস্টিংটা নিয়ে নাও। আর ওই আলমগীরের নাম্বার দিছি, ওকে একটু নক করো, তোমাদেরকে ডিটেইল বলে দিবে, তারপর আমি ডিটেইল তোমাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যালো ভাইয়া, বলো। ভাইয়া .com আর .net-এর মধ্যে তফাৎটা .com .net এর অসুবিধা, .net র‍্যাঙ্ক করাটা টাফ। .com খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক হয়ে যায় গুগলে, ঠিক আছে? সবাই .com-ই নিবা। বাট তোমরা যদি চাও .net .com তো হ্যাঁ, আমার .com নাম free না থাকলে যদি .com अवेलेबल না থাকে, সেই ক্ষেত্রে তোমার .net-এ সুইচ করতে হইতেছে। .net-এ না গিয়ে তুমি মাঝখানে ড্যাশ দিয়ে দাও, এই যে এরকম একটা ড্যাশ দিয়ে দাও মাঝখানে, ঠিক আছে? ড্যাশ দিলে যদি কাজ না হয়, আমি চেক করলাম কাজ হচ্ছে না। মানে ড্যাশ দিও ফ্রি নেই, নট अवेलेबल দেখাচ্ছে। হ্যাঁ। তোমার নাম কি? ফায়েজ আহমেদ। ডোমেইন নাম কি নিবা? হ্যাঁ, ওইটা ফায়েজ আহমেদ দিয়ে করছিলাম, কিন্তু ওইটা আপনি চেক করে দেখতে পারেন, বাট আসছে না, মানে ড্যাশ দিয়ে চেক করছি। আচ্ছা, তোমরা এই যে ডোমেইন চেক করার জন্য আমি একটা লিংক দিচ্ছি। তবে আচ্ছা ভাই, যে অ্যাসাইনমেন্টটা থাকলো, এটা কি ডোমেইন হোস্টিং কেনার পরে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, ওয়েবসাইটে ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, ওয়েবসাইটে করতে হবে। মানে ডোমেইন হোস্টিং তোমরা আজকে নিয়ে নাও, আলমগীরকে নক করে নিয়ে করে ফেলো অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে পূর্বে ডোমেইন হোস্টিং আছে যাদের, তারা তো ওইটাই করলে হবে। হ্যাঁ, যদি প্রিভিয়াস ডোমেইন হোস্টিং পেইড থাকে তাহলে নিয়ে ইউজ করো। আচ্ছা, তোমার ফাইজের নাম কি ছিল? ডোমেইনটা বলো তো। ফায়েজ আহমেদ। ফায়েজ আহমেদ, FAYAZ AHMED। ভাই অ্যাসাইনমেন্টটা যে জমা দিব ভাইয়া, ওই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেই হবে? শুধু লিংকটা দিয়ে দেবা, আর কিছু লাগবে না। আচ্ছা, তোমার এই ওয়েবসাইটটা ফ্রি নাই, টেকেন। ফায়াজ আহমেদ ড্যাশ দিও নাই না? ড্যাশ দিয়ে তো अवेलेबल আছে ভাইয়া। আর তোমার যদি .net পছন্দ হয় তুমি নক করো, কোনো সমস্যা নেই। .net দিয়েও দেওয়া যাবে, ওকে? ভাই অ্যাসাইনমেন্টটা কি যে মেইন ডোমেইনে দিব নাকি ডাইরেক্ট? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা মেইন ডোমেইনে ওয়েবসাইটটা করে মেইন ডোমেইনে খালি লিংকটা দিবা আমাদেরকে, শেষ, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি যখন ফার্স্ট টাইম করতেছিলেন, যে ডাইরেক্টলি যে করতেছিলেন কামিং সুন, বাট হচ্ছে না, তখন আপনি ডাটাবেজে গেছিলেন, সেটা কিভাবে গেছিলেন? আমি কিন্তু ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিয়েছি ভাই। এই যে দেখো অ্যাডভান্স নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে ওই অ্যাডভান্স অপশনটা ভাঙলে দেখবা ডাটাবেজ নামে একটা অপশন পাবে। এই যে অ্যাডভান্স অপশনটা ভেঙে ডাটাবেজের নামটা যে কোনো একটা সংখ্যা দিয়ে দাও, 100 200 300 যে কোনো একটা নাম দিলেই হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা দিলেই হয়ে যাবে, ওকে? হ্যাঁ, আমাদের মাঝে মধ্যে যে টপিকে ছোটখাটো প্রবলেম হয়, তো এই প্রবলেমের জন্য কার সাথে যোগাযোগ করব? তোমরা গ্রুপে পোস্ট করবা। শফিউল হচ্ছে হেড অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, মানে তোমার মার্কেটের নাম আগ পর্যন্ত শফিউল তোমাদেরকে নার্সিং করবে। তো তোমরা গ্রুপে পোস্ট করবা, শফিউল গ্রুপে পোস্টে গিয়ে তোমার জুমের কোনো হেল্প লাগলে জুমে ঢুকে হেল্প করবে। আর ডোমেইন হোস্টিং সাপোর্ট পুরোটা আমাদের, অর্থাৎ ডোমেইন হোস্টিং যদি আমাদের কাছ থেকে নাও, এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হচ্ছে না, মানে আমরা প্রায় অনেক হাজার ধরনের প্রবলেমে পড়বো ওয়ার্ডপ্রেস যখন কাজ করবো।
অর্থাৎ এই প্লাগইন কাজ করবে না, এই থিম কাজ করবে না, ওই থিমের এই ফাইলটা কাজ করবে না, এইসব ক্ষেত্রে সাপোর্টটা তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা। আর হচ্ছে আমাদের মানে হোস্টিং এর জন্য তোমরা আলমগীরকে নক করো। আই হোপ আর কার কোনো কোশ্চেন নাই, অলমোস্ট 10টা বেজে গেছে। ভাইয়া ভাইয়া ছোট একটা ভাইয়া কোশ্চেন ছিল। বলো। ভাইয়া পেমেন্ট ইনফোটা কি আমাদেরকে আলমগীর ভাইয়া দিবে? হ্যাঁ, সব তুমি আলমগীরকে নক করো, তোমাদেরকে পুরো ফুল সিস্টেমটাই বলে দিবে, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া আমার ফার্স্ট অ্যাসাইনমেন্টের ভাইয়া আমার মার্কিং করা হয়নি, মানে নাম্বারটা এটা কি প্রবলেম? আমি তো ঠিক আছে, দেখে দিতে বলবো। ভাইয়া একটু কথা বলতাম। হ্যাঁ বলো ভাইয়া আমি